নমস্কার, মেঘবালিকায় আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে নেওয়া ডিটেকটিভ গল্পটি শোনাতে চলেছি। আমি পুলিশের ডিটেকটিভ কর্মচারী। আমার জীবনের দুটি মাত্র লক্ষ্য ছিল, আমার স্ত্রী এবং আমার ব্যবসা। পূর্বে একান্নবর্তী পরিবারের মধ্যে ছিলাম, সেখানে আমার স্ত্রীর প্রতি সমাদরের অভাব হইয়াতে আমি আমার দাদার সঙ্গে ঝগড়া করিয়া বাহির হইয়া আসি। দাদাই উপার্জন করিয়া আমাকে পালন করিতেছিলেন, অতএব সহসা সস্ত্রীক তাহার আশ্রয় ত্যাগ করিয়া আসা আমার পক্ষে দুঃসাহসের কাজ হইয়াছিল। কিন্তু কখনো নিজের ওপর আমার বিশ্বাসের ত্রুটি ছিল না। আমি নিশ্চয়ই জানিতাম, সুন্দরী স্ত্রীকে যেমন বশ করিয়াছি, বিমুখ অদৃষ্ট লক্ষ্মীকেও তেমনই বশ করিয়া রাখিতে পারিব। মহিমচন্দ্র এ সংসারের পশ্চাতে পড়িয়া থাকিবে না। পুলিশ বিভাগে সামান্যভাবে প্রবেশ করিলাম। অবশেষে ডিটেকটিভ পদে উত্তীর্ণ হইতে অধিক বিলম্ব হইল না। উজ্জ্বল শিখা হইতেও যেমন কজ্জলপাত হয়, তেমনি আমার স্ত্রীর প্রেম হইতেও ঈর্ষা এবং সন্দেহে কালিমা বাহির হইত। সেটাতে আমার কিছু কাজের ব্যাঘাত ঘটিত, কারণ পুলিশের কর্মে স্থানাস্থান কালাকাল বিচার করিলে চলে না, বরঞ্চ স্থানের অপেক্ষা অস্থান এবং কালের অপেক্ষা অকালটারই চর্চা অধিক করিয়া করিতে হয়। তাহাতে করিয়া আমার স্ত্রীর স্বভাবসিদ্ধ সন্দেহ আরও যেন দুর্নিবার হইতে উঠিত। সে আমাকে ভয় দেখাইবার জন্য বলিত, তুমি এমন যখন তখন যেখানে সেখানে যাপন করো, কালে ভদ্রে আমার সঙ্গে দেখা করতে আসো, আমার জন্য তোমার আশঙ্কা হয় না? আমি তাহাকে বলিতাম, সন্দেহ করা আমাদের ব্যবসা, সেই কারণে ঘরের মধ্যে সেটাকে আর আনি না। স্ত্রী বলিত, সন্দেহ আমার স্বভাব, আমাকে তুমি লেশমাত্র সন্দেহের কারণ দিলে আমি সব করিতে পারি। ডিটেকটিভ লাইনে আমি সকলের সেরা হইব, একটা নাম রাখিব, এ প্রতিজ্ঞা আমার দৃঢ় ছিল। এ সম্বন্ধে যত কিছু বিবরণ এবং গল্প আছে, তাহার কোনোটাই পড়িতে বাকি রাখি নাই। কিন্তু পড়িয়া কেবল মনের অসন্তোষ এবং অধীরতা বাড়িতে লাগিল। কারণ আমাদের দেশের অপরাধীগুলা ভীরু এবং নির্বোধ, অপরাধগুলা নির্জীব এবং সরল, তাহার মধ্যে ধূর্ততা দুর্গম্যতা কিছুই নাই। আমাদের দেশের খুনি নররক্তপাতের উৎকট উত্তেজনা কোনো মতেই নিজের মধ্যে সংবরণ করিতে পারে না। জালিয়াত যে জাল বিস্তার করে, তাহাতে অনতিবিলম্বে নিজেই আপদমস্তক জড়িয়া পড়ে। অপরাধ হইতে নির্গমনের কৌশল সে কিছুই জানে না। এমন নির্জীব দেশে ডিটেকটিভের কাজে সুখও নাই, গৌরবও নাই। বড়বাজারে মারোয়ারি জুয়াচোরকে অনায়াসে গ্রেফতার করিয়া কতবার মনে মনে বলিয়াছি, ওরে অপরাধী কুলকলঙ্ক, পরের সর্বনাশ করা গুণী ওস্তাদ লোকের কর্ম, তোর মতো আনাড়ি নির্বোধের এই সাধুপতি হওয়াই উচিত ছিল। খুনিকে ধরিয়া তাহার প্রতি স্বগত উক্তি করিয়াছি, গভর্নমেন্টের সমুন্নত ফাঁসি কাষ্ঠ কি তোদের মতো গৌরববিহীন প্রাণীদের জন্য হইয়াছিল? তোদের না আছে উদার কল্পনা শক্তি, না আছে কঠোর আত্মসংযম, তোরা বেটারা খুনি হইবার স্পর্ধা করিস কি করে? আমি কল্পনা চক্ষে যখন লন্ডন ও প্যারিসের জনাকীর্ণ পথের দুই পাশে শীতবাষ্পাকুল অম্রভেদী শ্রেণী দেখিতে পাইতাম, তখন আমার শরীর রোমাঞ্চিত হইয়া উঠিত। মনে মনে ভাবিতাম, এই সেই পথ, এই পথ উপপথের মধ্যে দিয়ে যেমন জনস্রোত, কর্মস্রোত, উৎসব স্রোত, সৌন্দর্য স্রোত অহরহ বহিয়া যাইতেছে, তেমন সর্বত্রই একটা হিংস্র কুটিল কৃষ্ণকুঞ্চিত ভয়ঙ্কর অপরাধ প্রবাহ তলে তলে আপনার পথ করিয়া চলিয়াছে। তাহারই সামীপ্যে ইউরোপীয় সামাজিকতার হাস্যকৌতুক শিষ্টাচার এমন বিরাট ভীষণ রমণীয়তা লাভ করিয়াছে।
আর আর আমাদের কলিকাতার পথপার্শ্বে মুক্ত বাতায়ন, গৃহশ্রেণীর মধ্যে রান্নাবান্না, গৃহকার্য, পরীক্ষার পাঠ, তাস দাবার বৈঠক, দাম্পত্য কলহ, বড়জোর, ওই ভারতী বিচ্ছেদ এবং মোকদ্দমার পরামর্শ ছাড়া বিশেষ কিছুই নাই। কোনো একটা বাড়ির দিকে চাহিয়া কখনো এ কথা মনেও হয় না যে হয়তো এই মুহূর্তে এই ঘরের কোনো শয়তান মুখ গুজিয়া বসিয়া আপনার কালো কালো ডিমগুলোতে তা দিচ্ছে। আমি অনেক সময় রাস্তার বাহির হইয়া পথিকদের মুখ এবং চলনের ভাব পর্যবেক্ষণ করিতাম। ভাবে ভঙ্গিতে যাহাদিগকে কিছুমাত্র সন্দেহজনক বোধ হইয়াছে, আমি অনেক সময় গোপনে তাহাদের অনুসরণ করিয়াছি, তাহাদের নামধাম ইতিহাস অনুসন্ধান করিয়াছি। অবশেষে পরম নৈরাশ্যের সহিত আবিষ্কার করিয়াছি তাহারা নিষ্কলঙ্ক, ভালো মানুষ। এমনকি তাহাদের আত্মীয় বান্ধবেরাও তাহাদের সম্বন্ধে আড়ালে কোনো প্রকার গুরুতর মিথ্যা অপবাদ প্রচার করে না। পথিকদের মধ্যে সবচেয়ে যাহাকে পাষণ্ড বলে মনে হইয়াছে, এমনকি যাহাকে দেখিয়া নিশ্চয়ই মনে করিয়াছি যে এইমাত্র সে কোনো উৎকট দুষ্কার্য সাধন করিয়া আসিয়াছে, সন্ধান করিয়া জানিয়াছি সে একটি ছাত্রবৃত্তি স্কুলের দ্বিতীয় পণ্ডিত, তখনই অধ্যাপনা কার্য সমাধা করিয়া বাড়ি ফিরিয়া আসিতেছে। এই সকল লোকেরাই অন্য কোনো দেশে জন্মগ্রহণ করিলে বিখ্যাত চোর ডাকাত হইয়া উঠিতে পারিত। কেবলমাত্র যথোচিত জীবনশক্তি এবং যথেষ্ট পরিমাণ পৌরুষের অভাবেই আমাদের দেশে ইহারা কেবল পাণ্ডিত্যি করিয়া বৃদ্ধ বয়সে পেনশন লইয়া মরে। বহু চেষ্টা ও সন্ধানের পর এই দ্বিতীয় পণ্ডিততার নিরীহতার প্রতি আমার যেরূপ সুগভীর অশ্রদ্ধা জন্মিয়াছিল, কোনো অতি ক্ষুদ্র ঘটি বাটি চোরের ওপরও মনে হয় তেমন অশ্রদ্ধা জন্মায় নাই। অবশেষে একদিন সন্ধেবেলা আমাদের বাসায় অনতি দূরে একটি গ্যাস পোস্টের নিচে একটা মানুষ দেখিলাম। বিনা আবশ্যকে সে উৎসুকভাবে একই স্থানে ঘুরিতেছে ফিরিতেছে। তাহাকে দেখিয়া আমার সন্দেহ মাত্র রইল না যে সে একটি কোনো গোপন দুর্ভিসন্ধির পশ্চাতে নিযুক্ত রহিয়াছে। নিজে অন্ধকারে প্রচ্ছন্ন থাকিয়া তাহার চেহারাখানা বেশ ভালো করিয়া দেখিয়া লইলাম। তরুণ বয়স, দেখতে সুশ্রী। আমি মনে মনে কহিলাম, দুষ্কর্ম করিবার এই তো ঠিক উপযুক্ত চেহারা। নিজের মুখশ্রী যাহাদের সর্বপ্রধান বিরুদ্ধ সাক্ষী, তাহারা যেন সর্বপ্রকার অপরাধের কাজ সব যত্নে পরিহার করে। সৎকার্য করিয়া তাহারা নিষ্ফল হইতে পারে, কিন্তু দুষ্কর্ম দ্বারা সফলতা লাভও তাহাদের পক্ষে দুরাশা। দেখিলাম এই ছোকরাটির চেহারাটাই ইহার সর্বপ্রধান বাহাদুর। সেই জন্য আমি মনে মনে অনেকক্ষণ ধরিয়া তাহার তারিফ করিলাম। বলিলাম, ভগবান তোমাকে যে দুর্লভ সুবিধাটি দিয়াছেন সেটাকে রীতিমতো কাজে খাটাইতে পারো, তবে তো বলি সাবাস। আমি অন্ধকার হইতে তাহার সম্মুখে আসিয়া পৃষ্ঠে চাপেটাঘাত পূর্বক বলিলাম, এই যে ভালো আছেন তো? সে তৎক্ষণাৎ প্রবল মাত্রায় চমকিয়া উঠিয়া একেবারে ফ্যাকাশে হইয়া উঠিল। আমি কহিলাম, মাপ করিবে, ভুল হইয়াছে, হঠাৎ আপনাকে অন্য লোক ঠাউরাইছিলাম। মনে করিলাম কিছুমাত্র ভুল করি নাই, যাহা করিয়াছিলাম তাই বটে, কিন্তু এতটা অধিক চমকাইয়া ওঠা তাহার পক্ষে অনুপযুক্ত হইয়াছিল। ইহাতে আমি একটু কিছু ক্ষুণ্ণই হইলাম। নিজের শরীরের প্রতি তাহার আরও অধিক দখল থাকা উচিত ছিল, কিন্তু শ্রেষ্ঠতায় সম্পূর্ণ আদর্শ অপরাধী শ্রেণীর মধ্যেও বিরল। চোরকেও সেরা চোর করিয়া তুলিতে প্রকৃতি কৃপণতা করিয়াই থাকে। অন্তরালে আসিয়া দেখিলাম সে ত্রস্তভাবে গ্যাস পোস্ট ছাড়িয়া চলিয়া গেল। পিছনে পিছনে গেলাম। দেখিলাম গোলদিঘির মধ্যে প্রবেশ করিয়া পুষ্করিণী তীরে তৃণশয্যার উপর চিত হইয়া শুইয়া পড়িল। আমি ভাবলাম, উপায় চিন্তায় এ একটা স্থান বটে। গ্যাস পোস্টের তলদেশে অপেক্ষা অনেকাংশ ভালো,
লোকে যদি কিছু সন্দেহ করে তো বড়জের এই ভাবিতে পারে যে ছোকরাটি অন্ধকার আকাশে প্রেয়সীর মুখচন্দ্র অঙ্কিত করিয়া কৃষ্ণপক্ষ রাত্রির অভাব পূরণ করিতেছে। ছেলেটির প্রতি উত্তরোত্তর আমার চিত্ত আকৃষ্ট হইতে লাগিল। অনুসন্ধান করিয়া তাহার বাসা জানিলাম। মন্মথ তাহার নাম। সে কলেজের ছাত্র, পরীক্ষায় ফেল করিয়া গ্রীষ্মাবকাশে ঘুরিয়া ঘুরিয়া বেড়াইতেছে। তাহার বাসার সহবাসী ছাত্রগণ সকলেরই আপন আপন বাড়ি চলিয়া গেছে। দীর্ঘ অবকাশকালে সকল ছাত্রই বাসা ছাড়িয়া পলায়। এই লোকটিও কোনো দুষ্ট গ্রহ ছুটি দিতেছে না, সেটা বাহির করিতে কৃত সংকল্প হইলাম। আমিও ছাত্র সাজিয়া তাহার বাসার এক অংশ গ্রহণ করিলাম। প্রথম দিন যখন সে আমাকে দেখিল, কেমন একরকম করিয়া সে আমার মুখের দিকে চাহিল। তাহার ভাবটা ভালো বুঝিলাম না, যেন সে বিস্মৃত, যেন সে আমায় অভিপ্রায় বুঝিতে পারিয়াছে, এমনই একটা ভাব। বুঝিলাম শিকারের উপযুক্ত শিকার বটে, ইহাকে সোজাভাবে ফস করিয়া কায়দা করা যাইবে না। অথচ যখন তাহার সহিত প্রণয় বন্ধনে চেষ্টা করিলাম, তখন সে ধরা দিতে কিছুমাত্র দ্বিধাবোধ করিল না, কিন্তু মনে হইল সেও আমাকে সুতীক্ষ্ণ দৃষ্টিতে দেখে, সেও আমাকে চিনিতে চায়। মনুষ্য চরিত্রের প্রতি এইরূপ সদা সতর্ক সজাগ কৌতূহল, ইহা ওস্তাদের লক্ষণ। এত অল্প বয়সে এত চাতুরি দেখিয়া বড় খুশি হইলাম। মনে ভাবিলাম, মাঝখানে একজন রমণী না আনিলে এই অসাধারণ অকালধূর্ত ছেলেটির হৃদয়দ্বার উদ্ঘাটন করা সহজ হইবে না। একদিন গদগদ কণ্ঠে মন্মথকে বলিলাম, ভাই, একটি স্ত্রীলোককে আমি বড় ভালোবাসি, কিন্তু সে আমাকে ভালোবাসে না। প্রথমটা সে যেন কিছু চকিতভাবে আমার মুখের দিকে চাহিল, তারপর ঈষৎ হাসিয়া কহিল, এরূপ দুর্যোগ বিরল নহে, এক প্রকার মজা করিবারই জন্য কৌতুকপর বিধাতা নরনারীর প্রভেদ করিয়াছেন। আমি কহিলাম, তোমার পরামর্শ সাহায্য চাহি। সে সম্মত হইল। আমি বানাইয়া অনেক ইতিহাস কহিলাম। সে সাগ্রহে কৌতূহলে সমস্ত কথা শুনিল, কিন্তু অধিক কথা কহিল না। আমার ধারণা ছিল, ভালোবাসার, বিশেষত গভীর ভালোবাসা, ব্যাপার প্রকাশ করিয়া বলিলে মানুষের মধ্যে অন্তরঙ্গতা দ্রুত বাড়িয়া ওঠে, কিন্তু বর্তমান ক্ষেত্রে তাহার কোনো লক্ষণ দেখা গেল না। ছোকরাটি পূর্বাপেক্ষা যেন চুপ মারিয়া গেল, অথচ সকল কথা যেন মনে গাঁথিয়া লইল। ছেলেটির প্রতি আমার ভক্তির সীমা রইল না। এদিকে মন্মথ প্রত্যহ গোপনে দ্বার রোধ করিয়া কি যেন করে, এবং তাহার গোপন অভিসন্ধি কি রূপে কতদূর অগ্রসর হইতেছে আমি তাহার ঠিকানা করিতে পারলাম না। অথচ অগ্রসর হইতেছিল তাহার সন্দেহ নাই। কি একটা নিগূঢ় ব্যাপারে সে ব্যাপিত আছে, এবং সম্পত্তি সে অত্যন্ত পরিপক্ক হইয়াছে, তাহা এই নবযুবকটির মুখ দেখিবা মাত্র বুঝা যাইত। আমি গোপন চাবিতে তাহার ডেস্ক খুলিয়া দেখিয়াছি। তাহাতে একটা অত্যন্ত দুর্বোধ্য কবিতার খাতা, কলেজ বক্তৃতার নোট এবং বাড়ির লোকের গোটা কতক অকিঞ্চিৎকর চিঠি ছাড়া আর কিছু পাওয়া যায় নাই। কেবল বাড়ির চিঠি হইতে এই প্রমাণ হইয়াছে যে বাড়ি ফিরিবার জন্য আত্মীয় স্বজন বারংবার প্রবলভাবে অনুরোধ করিয়াছে, তথাপি তৎসত্ত্বের বাড়ি না যাইবার একটি সঙ্গত কারণ অবশ্য আছে। সেটা যদি ন্যায়সঙ্গত হয় তবে নিশ্চয়ই কথায় কথায় এতদিনে ফাঁস হইত, কিন্তু তাহার সম্পূর্ণ বিপরীত হইবার সম্ভাবনা থাকাতেই এই ছোকরাটির গতিবিধি এবং ইতিহাস আমার কাছে কেমন নিরসিতয় ও সন্দেহজনক হইয়াছে। সে অসামাজিক মনুষ্য সম্প্রদায়ের পাতাল তলে সম্পূর্ণ আত্মগোপন করিয়া এই বৃহৎ মনুষ্য সমাজকে সর্বদাই নিজের দিক হইতে দলায়মান করিয়া রাখিয়াছে। এই বালকটি সেই বিশ্বব্যাপী বহু পুরাতন বৃহৎ জাতির একটি অঙ্গ।
এ সামান্য একজন স্কুলের ছাত্র নহে, এ জগৎবক্ষ বিহারিণী সর্বনাশিনীর একটি প্রলয় সহচর। আধুনিক কালের চশমা পরা নিরীহ বাঙালি ছাত্রের বেশে কলেজে পাঠ অধ্যয়ন করিতেছে। কাপালিক বেশে ইহার ভৈরবতা আমার নিকট আরও ভৈরবতর হইত না। আমি ইহাকে ভক্তি করি। অবশেষে সশরীরে রমণীর অবতারণা করিতে হইল। পুলিশের বেতনভোগী হরিমতি আমার সহায় হইল। মন্মথকে জানাইলাম আমি এই হরিমতির হতভাগ্য প্রণয়াকাঙ্ক্ষী। ইহাকে লক্ষ্য করিয়াই আমি কিছুদিন গোলদিঘির ধারে মন্মথকে পার্শ্বচর হইয়া আবার গগনে কেন সুধাংশু হৃদয় রে কবিতাটি বারংবার আবৃত্তি করিলাম এবং হরিমতিও কতটা অন্তরের সহিত কতটা লীলা সহকারে জানাইল যে তাহার চিত্ত সে মন্মথকে সমর্পণ করিয়াছে। কিন্তু আশানুরূপ ফল হইল না। মন্মথ সদূর নির্লিপ্ত অবিচলিত কৌতূহলের সহিত সমস্ত পর্যবেক্ষণ করিতে লাগিল। এমন সময় একদিন মধ্যাহ্নে তাহার ঘরের মেঝেতে একখানি চিঠির গুটিকতক ছিন্নাংশ কুড়িয়া পাইলাম। জোড়া দিয়া দিয়া এই অসম্পূর্ণ বাক্যটুকু আদায় করিলাম, আজ সন্ধ্যা 7টার সময় গোপনে তোমার বাসায়। অনেক খুঁজিয়া আর কিছু বাহির করিতে পারিলাম না। আমার অন্তঃকরণ পুলকিত হইয়া উঠিল। মাটির মধ্য হইতে কোনো বিলুপ্ত বংশপ্রাচীন প্রাণীর একখণ্ড হাড় পাইলে প্রত্নজীব তত্ত্ববিদের কল্পনা যেমন মহানন্দে সজাগ হইয়া ওঠে, আমারও সেই অবস্থাই হইল। আমি জানিতাম আজ রাত্রি 10টার সময় আমাদের বাসায় হরিমতির আবির্ভাব হইবার কথা আছে। ইতিমধ্যে সন্ধ্যা 7টার সময় ব্যাপারখানা কি, ছেলেটির যেমন সাহস তেমনি তীক্ষ্ণ বুদ্ধি। যদি কোনো গোপন অপরাধ কাজ করিতে হয় তবে ঘরে সেদিন কোনো একটা বিশেষ হাঙ্গামা সেই দিন অবকাশ বুঝিয়া করা ভালো। প্রথমত প্রধান ব্যাপারের দিকে সকলের দৃষ্টি আকৃষ্ট থাকে। দ্বিতীয়ত যেদিন সেখানে কোনো বিশেষ সমাগম আছে সেই দিন সেখানে কেহ ইচ্ছাপূর্বক কোনো গোপন ব্যাপারের অনুষ্ঠান করিবে ইহা কেউ সম্ভব মনে করে না। হঠাৎ আমার সন্দেহ হইল যে আমার সহিত এই নতুন বন্ধুত্ব এবং হরিমতির সহিত এই প্রেমাভিনয় ইহাকেও মন্মথ আপন কার্যসিদ্ধির উপায় করিয়া লইয়াছে। এই জন্যই সে আপনাকে ধরাও দেয় না, আপনাকে ছাড়িয়াও লয় না। আমরা তাহাকে তাহার গোপন কার্য হইতে আড়াল করিয়া রাখিয়াছি। সকলে মনে করিতেছে যে সে আমাদিগকে লইয়া ভীষণ ব্যস্ত হইয়া রইয়াছে। সেও এই ভ্রম দূর করিতে চায়। তর্কগুলো একবার ভাবিয়া দেখো, যে বিদেশি ছাত্র ছুটির সময় আত্মীয় স্বজনের অনুনয় বিনয় উপেক্ষা করিয়া শূন্য বাসায় একলা পড়িয়া থাকে, নির্জন স্থানে তাহার বিশেষ প্রয়োজন আছে এই বিষয় কাহারও সংশয় থাকিতে পারে না। অথচ আমি তাহার বাসায় আসিয়া তাহার নির্জনতা ভঙ্গ করিয়াছি এবং একটা রমণীর অবতারণা করিয়া নতুন উপদ্রব সৃজন করিয়াছি। কিন্তু ইহা সত্ত্বেও সে বিরক্ত হয় না, বাসা ছাড়ে না, আমাদের উপদ্রব সৃজন করিয়াছে। কিন্তু এটাই তো আমার সন্দেহ, আমাদের সঙ্গ হইতে দূরেও সে থাকে না। অথচ হরিমতি অথবা আমার প্রতি তাহার তিলমাত্র আসক্তি জন্মে নাই, ইহা আমি নিশ্চয় সত্য। এমনকি তাহার অসতর্ক অবস্থায় বারংবার লক্ষ্য করিয়া দেখিয়াছি আমাদের উভয়ের প্রতি তাহার একটা আন্তরিক ঘৃণা ক্রমেই যেন প্রবল হইয়া উঠিতেছে। ইহার একমাত্র তাৎপর্য এই যে স্বজনতার সাফাইটুকু রক্ষা করিয়া নির্জনতার সুবিধাটুকু ভোগ করিতে হইলে আমার মতো নবপরিচিত লোককে নিকটে রাখা সর্বাপেক্ষা সদুপায়।
এবং কোনো বিষয়ে একান্ত মনে লিপ্ত হওয়ার পক্ষে রমণীর মতো এমন সহজ ছুতা আর কিছু নাই। ইতিপূর্বে মন্মথর আচরণ যেরূপ নিরর্থক এবং সন্দেহজনক ছিল, আমাদের আগমনের পর তাহা সম্পূর্ণ লোপ হইল। কিন্তু এতটা দূরের কথা মুহূর্তের মধ্যে বিচার করিয়া দেখিতে পারে এত বড় মতলবী লোক যে আমাদের বাংলাদেশে জন্মগ্রহণ করিতে পারে, ইহা চিন্তা করিয়া আমার হৃদয় উৎসাহে পূর্ণ হইয়া উঠিল। মন্মথ কিছু যদি মনে না করিত, তবে আমি বোধহয় তাহাকে 2 হাতে বক্ষে চাপিয়া ধরিতে পারিতাম। সেদিন মন্মথর সঙ্গে দেখা হইবা মাত্র তাহাকে বলিলাম, আজ তোমাকে সন্ধে 7টার সময় হোটেলে খাইবার সংকল্প করিয়াছি। শুনিয়া সে একটু চমকিয়া উঠিল। পরক্ষণে সে আত্মসংবরণ করিয়া কহিল, ভাই মাফ করো, আমার পাকযন্ত্রের অবস্থা আজ বড় শোচনীয়। হোটেলের থানায় মন্মথ কখনো কখনো কোনো কারণে অনভিরুচি দেখা নাই। আজ তাহার অন্তরিন্দ্রিয় নিশ্চয় নিতান্তই দুর্বহ অবস্থায় উপনীত হইয়াছে। সেদিন সন্ধ্যার পূর্বভাগে আমার বাসায় থাকিবার কথা ছিল না, কিন্তু আমি সেদিন গায়ে পড়িয়া নানা কথায় পড়িয়া বৈকালের দিকে কিছুতেই আর উঠিবার গা করিলাম না। মন্মথ মনে মনে অস্থির হইয়া উঠিতে লাগিল। আমার সকল মতের সঙ্গেই সে সম্পূর্ণ সম্মতি প্রকাশ করিল, কোনো তর্কের কিছুমাত্র প্রতিবাদ করিল না। অবশেষে ঘড়ির দিকে দৃষ্টিপাত করিয়া ব্যাকুল চিত্তে উঠিয়া দাঁড়াইয়া কহিল, হরিমতিকে আজ আনিতে যাইবে না? আমি সচকিতভাবে কহিলাম, হ্যাঁ হ্যাঁ, সে কথা তো ভুলিয়া গিয়েছিলাম। তুমি ভাই আহার আদি প্রস্তুত করিয়া রাখো, আমি ঠিক 10:30টায় রাত্রে তাহাকে এখানে আনিয়া উপস্থিত করিব। এই বলিয়া চলিয়া গেলাম। আনন্দের নেশা আমার সর্বশরীরের রক্তের মধ্যে সঞ্চরণ করিতে লাগিল। সন্ধ্যা 7 ঘটিকার প্রতি মন্মথের যে প্রকার ঔৎসুক্য দেখিলাম, আমার ঔৎসুক্য তদাপেক্ষা অল্প ছিল না। আমি আমাদের বাসায় অনতি দূরে প্রচ্ছন্ন থাকিয়া প্রেয়সী সমাগমত কুণ্ঠিত প্রণয়নীর ন্যায় বারবার ঘড়ি দেখিতে লাগিলাম। গোধূলির অন্ধকার ঘনীভূত হইয়া যখন রাজপথে গ্যাস জ্বালিবার সময় হইল, এমন সময় একটি রুদ্ধদ্বার পালকি আমাদের বাসার মধ্যে প্রবেশ করিল। ওই আচ্ছন্ন পালকিটির মধ্যে একটি অশ্রুসিক্ত পাপ, একটি মূর্তিমতী ট্র্যাজেডি কলেজের ছাত্রনিবাসের মধ্যে গুটিকতক উড়ে বেহারার কন্ধে চাপিয়া সমুচ্চ হাই হুই শব্দে অত্যন্ত অনায়াসে সহজভাবে প্রবেশ করিতেছেন, কল্পনা করিয়া আমার সর্বশরীরে অপূর্ব পুলক সঞ্চার হইল। আমি আর বিলম্ব করিতে পারিলাম না। অনতিকাল পরে ধীরে ধীরে সিঁড়ি বাহিয়া দোতলায় উঠিলাম। ইচ্ছা ছিল গোপনে লুকিয়া দেখিয়া শুনিয়া লইব, কিন্তু তাহা ঘটিল না, কারণ সিঁড়ির সম্মুখবর্তী ঘরেই সিঁড়ির দিকে মুখ করিয়া মন্মথ বসিয়াছিল এবং গৃহের অপর প্রান্তে বিপরীত মুখে একটি নারী, অচেনা সে নারী, বসিয়া মৃদুস্বরে কথা কহিতেছিল। যখন দেখিলাম মন্মথ আমাকে দেখতে পাইয়াছে, তখন দ্রুত ঘরের মধ্যে প্রবেশ করিয়াই বলিলাম, ভাই আমার ঘড়িটা ঘরে ফেলিয়া আসিয়াছি, তাই লইতে আসিলাম। মন্মথ এমনই অভিভূত হইয়া পড়িল যে বোধ হইল যেন তখনই সে মাটিতে পড়িয়া যাইবে। আমি কৌতুক এবং আনন্দে নিরতিশয় ব্যগ্র হইয়া উঠিলাম। বলিলাম, ভাই তোমার অসুখ করিয়াছে নাকি? সে কোনো উত্তর দিতে পারিল না। তখন সেই কাষ্ঠ পুত্তলিকাব্যত আড়ষ্ট সেই নারীর দিকে ফিরিয়া জিজ্ঞেস করিলাম, আপনি মন্মথর কে হন? কোনো উত্তর পাইলাম না, কিন্তু দেখিলাম তিনি মন্মথর কেউই হন না, আমারই স্ত্রী হন। তাহার পর কি হইল সকলে জানেন।
এই আমার ডিটেকটিভ পদে প্রথম চোর ধরা। আমি ক্রিয়ৎক্ষণ পরে ডিটেকটিভ মহিমচন্দ্রকে কহিলাম, মন্মথর সহিত তোমার স্ত্রীর সম্বন্ধ সমাজবিরুদ্ধ না হইতেও পারে। মহিম কহিল, না হইবারই সম্ভব। আমার স্ত্রীর বাক্স হইতে মন্মথ এই চিঠিখানি পাওয়া গেছে বলিয়া একখানি চিঠি আমার হাতে দিল। সেখানে নিম্নে প্রকাশিত হইল, সুচরিতাশু, হতভাগ্য মন্মথর কথা তুমি বোধ করি এতদিনে ভুলিয়া গিয়াছ। বাল্যকালে যখন কাজীবাড়ির মাতুলালয়ে যাইতাম, তখন সর্বদাই সেখান হইতে তোমাদের বাড়ি গিয়া তোমার সহিত অনেক খেলা করিয়াছি। আমাদের সে খেলাঘর এবং সে খেলার সম্পর্ক ভাঙিয়া গেছে। তুমি জানো কি না বলিতে পারি না, একসময় ধৈর্যের বাঁধ ভাঙিয়া এবং লজ্জার মাথা খাইয়া তোমার সহিত আমার বিবাহের সম্বন্ধ চেষ্টাও করিয়াছিলাম, কিন্তু আমাদের বয়স প্রায় এক বলিয়া উভয় পক্ষেরই কর্তারা কোনো ক্রমেই রাজি হইলেন না। তাহার পর তোমার বিবাহ হইয়া গেল। 4-5 বৎসর তোমার আর আমার কোনো সন্ধান পায় নাই। আজ 5 মাস হইল তোমার স্বামী কলিকাতার পুলিশের কর্ম লইয়া শহরে বদলি হইয়াছেন। খবর পাইয়া আমি তোমাদের বাসা সন্ধান করিয়া বাহির করিয়াছি। তোমার সহিত সাক্ষাতের দুরাশা আমার নেই, এবং অন্তর্যামী জানেন তোমার গৃহস্থ সুখের মধ্যে উপদ্রবের মতো প্রবেশ করিবার দুর্বিসন্ধিও আমি রাখি না। সন্ধ্যার সময় তোমাদের বাসার সম্মুখবর্তী একটি গ্যাস পোস্টের তলে আমি সূর্যা পোশাকের ন্যায় দাঁড়াইয়া থাকি। তুমি ঠিক 7:30টার সময় একটি প্রজ্বলিত কেরোসিন ল্যাম্প লইয়া প্রত্যহ নিয়মিত তোমাদের দোতলার দক্ষিণ দিকের ঘরের কাচের জানালাটির সম্মুখে স্থাপন করো। সেই সময় মুহূর্তকালের জন্য তোমার দীপালোকিত প্রতিমাখানি আমার দৃষ্টিপথে উদ্ভাসিত হয়ে ওঠে। তোমার সম্বন্ধে আমার এই একটিমাত্র অপরাধ। ইতিমধ্যে ঘটনাক্রমে তোমার স্বামীর সহিত আমার আলাপ এবং ক্রমে ঘনিষ্ঠতাও হইয়াছে। তাহার চরিত্র যেরূপ দেখিলাম, তাহাতে বুঝিতে বাকি নেই যে তোমার জীবন সুখের নহে। তোমার প্রতি আমার কোনো প্রকার সামাজিক অধিকার নাই, কিন্তু যে বিধাতা তোমার দুঃখকে আমার দুঃখে পরিণত করিয়াছেন, তিনি সে দুঃখ মোচনের চেষ্টা ভার আমার উপরে স্থাপন করিয়াছেন। অতএব আমার স্পর্ধা মাপ করিয়া শুক্রবার সন্ধেবেলায় ঠিক 7টার সময় গোপনে পালকি করিয়া একবার 20 মিনিটের জন্য আমার বাসায় আসিলে আমি তোমাকে তোমার স্বামী সম্বন্ধে কতগুলি গোপন কথা বলিতে চাহি। যদি বিশ্বাস না করো এবং যদি সহ্য করিতে পারো, তবে তৎসম্বন্ধে প্রমাণও দেখাইতে পারি এবং সেই সঙ্গে কতগুলি পরামর্শও দিতে ইচ্ছে করি। আমি ভগবানকে অন্তরে রাখিয়া আশা করিতেছি, সেই পরামর্শ মতো চলিলে তুমি একদিন সুখী হইতে পারিবে। আমার উদ্দেশ্য সম্পূর্ণ নিঃস্বার্থ নহে। ক্ষণকালের জন্য তোমাকে সম্মুখে দেখিব, তোমার কথা শুনিব এবং তোমার চরণতলে স্পর্শে আমার গৃহখানি চিরকালের জন্য সুখ স্বপ্ন মণ্ডিত করিয়া তুলিব। এ আকাঙ্ক্ষাও আমার অন্তরে আছে। যদি আমাকে বিশ্বাস না করো এবং যদি এ সুখ হইতেও আমায় বঞ্চিত করিতে চাও, তবে সে কথা আমাকে লিখিও। আমি তদুত্তরে পত্রযোগেই সকল কথা জানাইব। যদি চিঠি লিখিবার বিশ্বাসও না থাকে, তবে আমার এই পত্রখানি তোমার স্বামীকে দেখাইও। তাহার পরে আমার যাহা বক্তব্য আমি তাহাকেই বলিব। এতক্ষণ শুনছিলেন রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে নেওয়া একটি গল্প, ডিটেকটিভ। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, এবং ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন।